আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ফজলুর রহমান চাইলেন ৭ দিন, বিএনপি সময় বেঁধে দিল ২৪ ঘন্টা। শোকজে লিখিত জবাব দিতে বিএনপির নেতা ফজলুরকে আরও ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছে বিএনপি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেন। তবে ফজলুর রহমানের পক্ষ থেকে ৭ দিন সময় চাওয়া হয়েছিল দলের কাছে, কিন্তু দল তাকে সেই সময় দেয়নি, বরং তাকে ২৪ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। এরপর জানাবো, হার্ট অ্যাটাক করে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। গ্রেপ্তারের পর কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হার্ট অ্যাটাক করেছেন। তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি চ্যানেল 24কে নিশ্চিত করেছে তার ছেলে আশিকুল হক। এদিকে ক্যান্সারে আক্রান্ত আলোচিত সমালোচিত তৌহিদ আফ্রিদি। আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি লিভারও ক্যান্সার আক্রান্ত হয়েছে জানিয়েছে তার আইনজীবী খায়রুল হক। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এর আগে আদালতে খায়রুল হক জানান, হামলার ঘটনার সঙ্গে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই। বাদীর অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশ নির্বিচারে গুলিতে ভিকটিম নিহত হয়। এখানে আসামির কোনো ভূমিকা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ১১ দেশের। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশে ৮ বছর পূর্তিতে পশ্চিমা বিশ্বের ১১ দেশ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আজ ঢাকায় ফ্রান্স দূতাবাসে এক্স হ্যান্ডেলে এবং ফেসবুক পেজে যৌথ বিবৃতি দিয়েছে দেশগুলো। তারা হচ্ছে অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড এক যৌথ বিবৃতিতেই প্রতিশ্রুতি দিয়েছে। এবং সর্বশেষ জানাবো, নিউ ইয়র্ক কনসুলেটে আওয়ামী লীগের হামলা তদন্তে নামছে গোয়েন্দা সংস্থা। নিউ ইয়র্কে বাংলাদেশি কনসুলেটের দরজা জানালা ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রেও আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবাদুর রহমান চৌধুরী সহ প্রায় ৫০ নেতাকর্মী। এই বিষয়টি জানার পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফজলুর রহমান চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘন্টা। শোকজে লিখিত জবাব দিতে বিএনপি নেতা ফজলুর রহমান কারো ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছে বিএনপি। তবে তিনি ৭ দিন সময় চেয়ে আবেদন করেছিলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বিএনপির দপ্তর সূত্র থেকে জানা গেছে, ফজলুর রহমানের পক্ষ থেকে শোকজে জবাব দিতে ৭ দিন সময় চাওয়া হয়েছিল, কিন্তু দল তাকে সে সময় না দিয়ে মাত্র ২৪ ঘন্টা বাড়িয়ে দিয়েছে। এর আগে রোববার ২৪শে জুলাই অগস্টের গণঅভ্যুত্থানকে নিয়ে কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ফজলুর রহমানকে দলের পক্ষ থেকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। বিএনপির এই নেতা ফজলুর রহমান তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তিনি শিক্ষার্থীদের রাজাকারের সন্তান, নাতিপুতি ইত্যাদি বলে বিভিন্ন কটূক্তি করেছেন। এছাড়াও তিনি জুলাই আন্দোলনকে অত্যন্ত খাটো হিসেবে দেখছেন, তাদেরকে রাজাকার, আলবদরের বাচ্চা ইত্যাদি বলে গালিগালাজ করেছেন। এই নেতা দেশজুড়ে নানা রকম ষড়যন্ত্র করছে এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদকে কায়েম করার বিভিন্ন চেষ্টা চালিয়ে গেছেন। এজন্য তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা একটি কর্মসূচি ঘোষণা করে। এরপরই বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ দেওয়া হয় এবং তিনি শোকজের জবাব দিতে বিএনপির নেতৃত্ববৃন্দের কাছে তিনি ৭ দিন সময় চান। তবে বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে মাত্র তার বিরুদ্ধে ২৪ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তিনি যদি কারণ দর্শাতে না পারেন, তাহলে ফজলুকে বিএনপি থেকে বহিষ্কার করা হতে পারে।
হার্ট অ্যাটাক করে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হার্ট অ্যাটাক করেছেন। তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি চ্যানেল 24-কে নিশ্চিত করেছেন তার ছেলে আশিকুল হক। কেন্দ্রীয় কারাগার জেলার একেএম মাসুম জানান, সোমবার 25 আগস্ট সকাল 11টায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে খায়রুল হককে পিজিতে আনা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন। গত 24 জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে পরে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতি খুনের মামলায় গ্রেপ্তার এবং জেল হাজতে পাঠানোর ঘটনা। উল্লেখ্য, এবিএম খায়রুল হক ছিলেন দেশের 49তম প্রধান বিচারপতি। বহুদিন ধরেই তিনি আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে তিনি সরাসরি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাংলাদেশ থেকে বাতিল করে দিয়েছিলেন। বাংলাদেশের থেকে তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে তৎকালীন সময়ে তিনি শেখ হাসিনার কাছ থেকে ফ্ল্যাট ও বিভিন্ন জিনিসপত্র সরকারের কাছ থেকে তিনি ঘুষ হিসেবে গ্রহণ করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিএনপির সবথেকে যে চাওয়ার বিষয়টি ছিল সেটি হচ্ছে খায়রুল হককে যেন গ্রেপ্তার করা হয়, কারণ এই প্রধান বিচারপতির নির্দেশেই তৎকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গিয়েছিল। এই খায়রুল হক সবথেকে বড় কালপিট, যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন এবং দীর্ঘদিন শেখ হাসিনা এভাবে একপেশে নির্বাচন করে তিনি ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পেরেছেন। এজন্য খায়রুল হকের কঠিন শাস্তি চেয়েছে বিএনপির হাইকমান্ড। মির্জা ফখরুল ইসলাম সরকারকে ধন্যবাদ জানিয়েছে এই খায়রুল হককে গ্রেপ্তার করার কারণে। এরপরই খায়রুল হককে বেশ কয়েকবার রিমান্ডে নেওয়া হয়েছে। অবশেষে তিনি হার্ট অ্যাটাক করেন এবং তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ভবিষ্যতে খায়রুল হকের মতো কোনো দোসর আইনজীবী তারা যেন বাংলাদেশে আর কোনো দলের পক্ষপাতিত্ব না করে বরং দেশের জনগণের পক্ষে থাকে, সেজন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। ক্যান্সারে আক্রান্ত তৌহিদ আফ্রিদি। আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যান্সারে আক্রান্ত বলে জানিয়েছে তার আইনজীবী খায়রুল ইসলাম। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এই তথ্য নিশ্চিত করেন। এর আগে আদালতে খায়রুল ইসলাম জানান, মামলার ঘটনার সঙ্গে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, আমাদের মক্কেল হচ্ছে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করতেন। তার অনেক সুনাম রয়েছে, তবে তিনি কখনো মানুষকে হত্যা করেননি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি ব্যাপার বলে মন্তব্য করেন তিনি বলেন, আমাদের ক্লায়েন্ট অর্থাৎ তৌহিদ আফ্রিদি লিভার ক্যান্সারে দীর্ঘদিন ধরে ভুগতেছে। সুতরাং তার অসুস্থতার বিষয় বিবেচনা করে আদালতের উচিত তার জামিন মঞ্জুর করা। কিন্তু রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে তার 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। যাত্রাবাড়ীর একটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি এবং তার বাবা দুইজনকেই আসামি করা হয়েছিল। সেই মামলায় নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদি দুজনকেই গ্রেপ্তার করেছে সিআইডি। বর্তমানে তারা জেল হাজতে রয়েছেন। রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি 11 দেশের। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশে 8 বছর পূর্তিতে পশ্চিমা বিশ্বের 11টি দেশ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে। রোহিঙ্গা সংকট জটিল হয় মিয়ানমারের পরিস্থিতি ও বাংলাদেশের চলমান মানবিক সংকটের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখতে সরকারের সঙ্গে কাজ করে যাবে দেশগুলো। বিশেষ করে আগামী মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সম্মেলনের সামনে রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে কাজ করবে। সোমবার সকালে ঢাকায় ফ্রান্স দূতাবাসে তাদের এক্স হ্যান্ডেল এবং ফেসবুক পেজে যৌথ বিবৃতি দিয়েছে। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড এক যৌথ বিবৃতিতে এই প্রতিশ্রুতি দিয়েছে। বিবৃতিতে 11টি দেশ বলছে, 8 বছর পেরোনোর পর আমরা মিয়ানমারের সামরিক বাহিনী সেই কর্মকাণ্ড স্মরণ করছি, যার ফলে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছিল। বর্তমানে 11 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখনও আশ্রয় শিবিরে থাকতে নতুন করে লোকজন আসছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা
রোহিঙ্গাদের দৃঢ়তা এবং সহনশীলতাকে সাধুবাদ জানাই, যারা দীর্ঘদিন ধরে কঠিন বাস্তবতা ও বাস্তুচ্যুতি সহ্য করে চলেছে। বাংলাদেশের পাশে রয়েছি। বাংলাদেশ যদি আগামীতে কোনোরূপ সহায়তা চায়, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। রোহিঙ্গাদের যেন তাদের দেশে ফেরত পাঠানো যায়, সেজন্য রোহিঙ্গাদের উপর পেশা সৃষ্টি করতে হবে।